স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি এবং আমি আছি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। পারস্পরিক আত্মবিশ্বাস থেকেই জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা দলগুলো নতুন দাবিতে ফের নামছে রাজপথে। নিউজ 24 এর সাথে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন ইসলামিক দলগুলোর কিছু দাবির সাথে তিনিও একমত। তবে পিআর পদ্ধতি চান সংসদের উচ্চকক্ষে। পাশাপাশি ফাঁসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে তিনি। এসব সিদ্ধান্ত আলোচনার টেবিলে হতে পারে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। জুলাই অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসনের। রাজপথের সামনের সারি থেকে অন্তর্বর্তী সরকারের অংশ হন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নির্বাচনকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে এখন অবিশ্বাস। বারবার সংলাপ আলোচনায় কমছে না দূরত্ব। এমন পরিস্থিতিতে আগামী 18 তারিখ 7 দফা দাবিতে সমাবেশের ডাক জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলোর। যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি। দেশের সাম্প্রতিক রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে নিউজ 24 এর মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, যেই আলোচনা টেবিলে বসে করা যায় তা নিয়ে রাস্তায় নামা গণতন্ত্রের জন্য শুভ নয়। আমি যতদূর মনে করি যে এই পরিস্থিতিতে আসতো না যদি ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো আরো সদিচ্ছা দেখাতো এবং সকল দিক থেকে একটা ছাড় দেওয়ার মানসিকতা তৈরি হতো। কিছু বড় বড় প্রশ্নে এখন গিয়ে শেষ পর্যন্ত বিষয়গুলো আটকে গেছে। সেখানেও আমি মনে করি যে আরো সদিচ্ছা দেখাতে পারলে সেই বিষয়গুলো সমাধান হয়ে যাবে। এরকম যদি চলতে থাকে যে বড় বড় রাজনৈতিক দলগুলোর একটা অংশ আন্দোলন করছে আর একটা অংশ নির্বাচন মুখী হচ্ছে, তো সেক্ষেত্রে সরকারের জন্য তো এটা একটু কঠিনই সেদিকে এগিয়ে যাওয়া। পরবর্তী সরকারের জবাবদিহিতা নিশ্চিতে সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি সহ ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবির ব্যাপারে জামাতে ইসলামীর সাথে একমত শিক্ষার্থী উপদেষ্টা আসিফ মাহমুদও। তবে তা সরকারের সাথে আলোচনার মাধ্যমে সম্ভব বলে মনে করেন তিনি। এই ফ্যাসিবাদ কায়েম করার ক্ষেত্রে জাতীয় পার্টির একদম সরাসরি অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এবং এই গণঅভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে আমি মনে করি যে কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া উচিত হবে না। শক্তিশালী একটা উচ্চকক্ষ থাকলে আমার মনে হয় এই জায়গায় নিম্নকক্ষের যেই একচ্ছত্র আধিপত্য সেটা একটা চ্যালেঞ্জের মুখে থাকবে এবং একটা জাতীয় ঐক্য ছাড়া যে কোনো ধরনের বড় ধরনের পরিবর্তন করা সম্ভব হবে না। এই শিক্ষার্থী উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে সেই সুযোগে ফ্যাসিবাদ উত্থানের সুযোগ তৈরি হবে, যা জুলাই অভ্যুত্থানের মর্যাদাকে নষ্ট করবে। বেটার নেগোসিয়েশনের জন্য হয়তো কেউ বড় দাবি করছে বা কেউ মনে করছে যে এটা ছাড় দিলে আরো কিছু হয়তো ছাড় দিতে হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির সুযোগ নেই। কেউ এটা চাইলে তা বাস্তবায়ন করতে হবে সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে, বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান। বুধবার বিকেলে ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সব কথা বলেন তারা। বিএনপি নেতারা বলেছেন, আগামী নির্বাচনে পিআর যে যৌক্তিক নয় তা ইইউ প্রতিনিধিরা অনুধাবন করতে পেরেছেন। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক। গুলশানে ইইউ অফিসে আলোচনা হয় 1 ঘন্টার বেশি সময় ধরে। বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির 6 সদস্য, আর ইইউ পার্লামেন্টের পক্ষে ছিলেন 12 সদস্য। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা অনুধাবন করেছেন বাংলাদেশের আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে সম্ভব নয়। ওরা অনুধাবন করতে পারছে যে পিআর যদি কেউ চায়ও সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাস করতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। আমরা কিছু লোক টেবিলের চারিদিকে বসে কিছু রাজনৈতিক দল জনগণের পক্ষ থেকে আগেভাগে তো এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নির্বাচিত সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এই দুই ক্ষেত্রেই ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতা পেয়েছি আমরা সব সময়। তারা এই সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে এবং তারা চায়, যেটা খসরু ভাই বলেছেন, যে যত দ্রুত সম্ভব বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, এটা তারা প্রত্যাশা করে। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ঐক্যমত হয়ে গেছে এবং আলোচনা অব্যাহত আছে, তো সেইখানে মাঝখান থেকে একটা এই ধরনের কর্মসূচি দেওয়ার অর্থটা কি? তাইলে তো একটা তো প্রশ্ন তো থেকে যায় এখানে, তাই না? এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে? আমির খসরু বলেন, প্রচলিত পদ্ধতিতে জনগণ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় ধাপের তৃতীয় দিনেও আলোচনাতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, অক্টোবরের শুরুতে দ্রুততম সময়ে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে তা সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে বিভিন্ন পথ এবং পদ্ধতি নিয়ে তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা সভা। জুলাই আগস্ট মাসে সংঘটিত বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাবনা উত্থাপন করা হলেও সর্বসম্মত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এখনো আগের মতো যে সবচেয়ে বেস্ট পদ্ধতি। সভা শেষে ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয়ভাবে আলোচনার পাশাপাশি গণপরিষদ নির্বাচনের পক্ষে তাদের অবস্থানের কথা জানায়। সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগেই গণভোটের পক্ষে জামায়াত ইসলামী। গণপরিষদ কাম পার্লামেন্টের যে কথাটা আমরা বলেছি, এটাই আমরা আবার পুনর্ব্যক্ত করেছি এবং বাকি যে নতুন প্রস্তাব আজকে মাত্র আসলো, এটা নিয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করব। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি, তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতানৈক্য দেশকে সংকটের দিকে নিয়ে যাবে বলে শঙ্কার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আমরা সমাধানের জন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রতিদিন ইনোভেটিভ আইডিয়াস বা জাতির পক্ষে সমাধানের জন্য আমরা প্রস্তাব দিয়ে যাচ্ছি। এখন যদি এই আলোচনার টেবিলে সমাধান হয়, আমি আশা করি হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা যে কোনো অসাংবিধানিক প্রক্রিয়াকে আমরা বন্ধ করতে পারব। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সরকারকে একাধিক সুপারিশ প্রস্তাব করতে চায় কমিশন। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে একাধিক বিকল্প পদ্ধতি সুপারিশ করতে এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি আরো কাছাকাছি আসতে পারে তাহলে সংখ্যাটা কমবে, সরকারের জন্য বাস্তবায়নের বিবেচনা সহজতর হবে। অক্টোবরের শুরুতেই সুনির্দিষ্ট চূড়ান্ত প্রস্তাবনা দেবে কমিশন বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। এটা আমরা বিবেচনা করতে পারি। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পর নিজ কাজে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে ভিডিও কলে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। ব্যাংকিং খাত পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ সহ তার সরকারের নেয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এ সময় IMF এর ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইউনূসের নেয়া পদক্ষেপের প্রশংসা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে 21 সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ 4 রাজনীতিবিদ। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউ ইয়র্কে কোনো বিক্ষোভ হলে তা মোকাবেলায় প্রস্তুত আছে নিউ ইয়র্ক পুলিশ। আগামী 23 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশন। এতে অংশ নিতে আগামী 21 সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের স্বাগত অভ্যর্থনা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জনাব ডোনাল্ড ট্রাম্পের অভ্যর্থনা সহ এ সফরকালে মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ 4 জন রাজনীতিক নিউ ইয়র্ক যাচ্ছেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এবং হুমায়ুন কবির বিএনপি থেকে, জামাত ইসলামী থেকে সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, এনসিপি থেকে আখতার হোসেন, এই 4 জন যাবেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরকালে বিক্ষোভের আশঙ্কা প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে এ বিষয়ে নিউ ইয়র্ক পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। আমি আশা করছি যে কোনো মিসঅ্যাপ ঘটবে না, তবে ডেমনস্ট্রেশন হবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই, ওদেরও নেই। আমি আসলে খুব আশঙ্কা করছি না, কারণ যে এনওয়াইপিডি এ ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের তারা তাদের বিস্তর অভিজ্ঞতা। অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব, পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধান, গণতন্ত্র ও সংস্কারের অগ্রযাত্রা তুলে ধরার পাশাপাশি টেকসই উন্নয়ন ইস্যুতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের তাগিদ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। নতুন কর্মসূচি দিয়ে রাজধানীর তেজগাঁওয়ে 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সরকারি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আর প্রায় 3 ঘন্টা এই সড়কে অবরোধ করে রাখেন তারা, এতে যানজটও তৈরি হয়। রাজধানী ছাড়াও সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। এদিকে দাবি দাওয়া যাচাই করতে উভয় পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে 6 সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যানারের আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেলা 11টার দিকে 7 রাস্তা মোড় অবরোধ করে। এ সময় পুরো সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। সতর্ক অবস্থান নেয় পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা 4 দফা দাবি জানান। বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের 3 দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করার দাবিও জানান তারা। ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে পরিচালিত সকল কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করতে হবে। তো আমাদের এটা অধিকার, এটা সংবিধানে আছে যে আমরা ডিপ্লোমা পাস করার পরে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলতে পারবো। আমরা কাজের দক্ষতা অনুযায়ী একটা পোস্টে যাই, সেই পোস্টে আর এমনি এমনি আমাদেরকে নেবে না, আমাদের দক্ষতা অনুযায়ী আমাদের আমরা সেই প্রতিষ্ঠানটা চালাইতে পারি, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নেওয়া হয়। পরে বুধবার বেলা 2টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। তাদের শিক্ষক রয়েছেন, তাদের ক্যাম্পাসে অনেক নেতাকর্মী রয়েছেন, তো সবার সঙ্গে আমরা আলোচনার মাধ্যমে কাজটি করব। আজকে হয়তো কিছুটা ভোগান্তি হয়েছে, ফার্দার যেন এটা কম হয় এ বিষয়ে আমরা কাজ করব। 7 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় ব্লকেট কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় আগামী 24 সেপ্টেম্বর বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। প্রমোশন না চেয়ে উল্টো ডিমোশন চেয়ে, মানে 9ম গ্রেড থেকে 10ম গ্রেডে চাকরি চাচ্ছে, এত পরিমাণ গর্ধব তারা। আগামী 24 সেপ্টেম্বর বরিশাল টাউন হলে সারা বরিশাল বিভাগীয় সমাবেশ পালিত হবে ইনশাল্লাহ। এদিকে দিনাজপুরের ফুলবাড়ি বাস স্ট্যান্ডে সড়ক ও রেলপথ বন্ধ করে অবরোধ কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ হয়েছে সাভার সহ অন্যান্য জেলায়ও। শিক্ষার্থীরা জানান তাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার সচিবালয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। দাবিগুলো হচ্ছে যে খানিকটা পরস্পর বিরোধী, মানে একজন একটা গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট হবেন, আর অন্যজনটা গ্রহণ করলে আরেকজন অসন্তুষ্ট হবেন। তো আমরা সেই পরিপ্রেক্ষিতে এটার ভিতরে একটা কিভাবে একটা সেতু গড়ে তোলা যায় সেটার জন্য আমরা কি করছি। তো আমরা কিন্তু নিজে থেকে না, ওনাদের পরামর্শের ভিত্তিতে ওনারা বলছেন যে আমরা একটা 6 সদস্যের কমিটি করছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি বলেন তারা মব তৈরি করে সারা দেশের ডিপ্লোমা শিক্ষার্থীদের উস্কানি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ মিনারে ডাকা সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। বলেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্যা নিরসনে কমিটি গঠন করে দেয়া হলেও তারা সেই কমিটি প্রত্যাখ্যান করে সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
ওইখানে যারা দাঁড়ায় আছে ওরা কি আমাদের নাকি? আমাদের উপদেষ্টা মহোদয়কে বলেছিলাম যে আপনি যতই মিটিং করেন, আপনি যতই এখানে যুক্তিপূর্ণ আলোচনা করেন, দিন শেষে এই সিন্ডিকেট তাদের পরিচিত যে রূপ, তাদের পরিচিত যে ওয়ে, সেই ওয়েতে কিন্তু রাস্তায় নামবে, দেশের মানুষের দুর্ভোগ সৃষ্টি করবে, দেশে ব্যাঘাত ঘটাবে এবং আপনাদেরকে তাদের দাবি মানতে বাধ্য করবে। নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছি দর্শক। ফিরছে আরো খবর নিয়ে, সাথে থাকবেন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। আসন্ন দুর্গাপূজা উদযাপনে কোনো ধরনের হামলার হুমকি নেই, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাইরে থেকে আসা নেতিবাচক কথায় কান না দেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার বিকেলে রমনা কালী মন্দির পরিদর্শন করেন উপদেষ্টা। বলেন, এবারের পূজা গতবারের তুলনায় আরও উৎসবমুখর হবে। এবার পূজা মণ্ডপের সংখ্যা বাড়ানোর কথাও জানান তিনি। বলেন, সারা দেশে পূজা উদযাপনে বরাদ্দ বাড়িয়ে 5 কোটি টাকা করেছে সরকার। নিরাপত্তা নিশ্চিতে একটি অ্যাপস চালু হয়েছে বলেও জানান তিনি। আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, গতবারের চেয়েও এবার পূজা আরো ভালোভাবে হবে, এটা খুব উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতা বজায় রাখবে। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনেরা অলরেডি কিন্তু তারা বলছে। এখন আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনার বাইরের কথায় কোনো কান দিবেন না, এটা যেন ভালোভাবে হয়ে যায়। এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। অবাধ সুষ্ঠু রাকসু নির্বাচন নিয়ে যেন কিছুতেই শঙ্কা কাটছে না। এবার স্বচ্ছ ব্যালট বাক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ সহ 6 দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। আর জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দাবি, নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ওএমআর মেশিনে ভোট গ্রহণ এবং গণনা সম্পন্ন করতে হবে। তবে নির্বাচন কমিশন বলছে, স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করা হলেও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সম্ভব না। মতিউর মর্তুজার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন রাকসু প্রার্থীরা। তবে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেই শঙ্কায় ছাত্রদল সহ একাধিক স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। স্বচ্ছ ব্যালট বক্স, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ সহ 6 দফা দাবিতে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। তাদের দাবি, কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই দাবি মেনে নিন, না হলে কিন্তু আমরা ছাত্রদল না, সাধারণ শিক্ষার্থীদের আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। এদিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের দাবি, নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে ওএমআর মেশিন গ্রহণ ও গণনা সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশনের সাথে দেখা করে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। মেশিনটা কিভাবে নিয়ে আসা হচ্ছে, কোন কোম্পানি থেকে নিয়ে আসা হচ্ছে এবং এই কোম্পানির স্বচ্ছতা কতটুকু, মানে ভোট কাউন্টিংয়ে মেশিন ম্যানিপুলেট করে যেন ফল এদিক ওদিক করা না হয়। নির্বাচন কমিশন জানায়, স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করা হলেও ম্যানুয়াল পদ্ধতিতে ভোট নেওয়া সম্ভব না। ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর শিট থেকে ভোট কাউন্ট করা, এটা একটা অনেক দুরূহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। কাজেই আমরা তাদের বাকি অন্য যে দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের রাকসু নির্বাচনে 28,901 জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে 2000 আইনশৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন করা হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। মরুর বুকে জমে উঠেছে এশিয়া কাপের উত্তাপ। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা আর আফগানিস্তান। এই ম্যাচে নির্ধারণ করবে বি গ্রুপ থেকে কোন দুদল সুপার 4-এ উঠবে। বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে মাঠের লড়াই। ইতিমধ্যে টানা 2 ম্যাচে জিতে সুপার 4 নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এবার তাদের লক্ষ্য গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে যাওয়া। অন্যদিকে আফগানিস্তানের জন্য এটি বাঁচা মরার লড়াই। জয় ছাড়া রাশিদ খানের দলের আর কোনো পথ খোলা নেই।
টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে লঙ্কানরা। ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস নিয়মিত রান তুলছেন। পাশাপাশি স্পিন আক্রমণে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকসানা প্রতিপক্ষকে চাপে রেখেছেন ধারাবাহিকভাবে। শেষ 2 ম্যাচে বাংলাদেশকে 6 উইকেটে ও হংকংকে 2 উইকেটে হারিয়েছে তারা। তাই আফগান ম্যাচে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের ভরসা তাদের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে তাদেরই। আর বোলিংয়ে আবুধাবির ধীর উইকেটে বড় অস্ত্র রশিদ খান, মুজিবুর রহমান ও নূর আহমেদরা। আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারালেও বাংলাদেশের বিপক্ষে হেরে ধাক্কা খেয়েছে আফগানরা। তাই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে তারা। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশি ভক্তদের আগ্রহ তুঙ্গে। শ্রীলঙ্কা জিতলে কোনো সমীকরণ ছাড়াই লাল সবুজরা জায়গা করে নেবে সুপার 4-এ। তবে আফগানিস্তান জিতলেই জটিল হয়ে যাবে হিসাব। তখন 3 দলের পয়েন্টই হবে সমান 4। সেক্ষেত্রে নির্ধারক হবে নেট রান রেট। তাই টাইগার শিবিরও তাকিয়ে লঙ্কা আফগান লড়াইয়ের দিকে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। অকার্যকর ও অনুপযোগী ডেমু ট্রেন কেনায় রাষ্ট্রের প্রায় 600 কোটি টাকার ক্ষতি করেছে বাংলাদেশ রেলওয়ে। এমন অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্ট 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অন্যদিকে ঋণের নামে প্রায় 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী সাইফুল আলম এবং আমিনুল ইসলাম সহ 34 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। স্বল্প দূরত্বের পথ সহজ করতে 2013 সালে দেশের 14টি রুটে ধাপে ধাপে ডেমু ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। কথা ছিল প্রায় 600 কোটি টাকা ব্যয়ে চীন থেকে আমদানি করা 20টি ট্রেন অন্তত 30 বছর সেবা দেবে। কিন্তু চালুর মাত্র 5 বছরের মধ্যেই প্রযুক্তিগত সমস্যা এবং রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়ে ডেমো। পরে ডেমো ট্রেন প্রকল্পের নানা অনিয়ম ও অসঙ্গতি খুঁজে পায় দুর্নীতি দমন কমিশন। বেরিয়ে আসে অবকাঠামো, পরিবেশ ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা। এই ঘটনায় রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী সহ মোট 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে বলা হয়, নিজেরা লাভবান হতে জাল জালিয়াতির মাধ্যমে প্রকল্পটি পাশ করিয়ে নেয় অভিযুক্তরা। পরিবেশে অনুপযোগী জানা সত্ত্বেও ডেমু ট্রেন ক্রয় প্রকল্পের অনুমোদন গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে রাষ্ট্রীয় 598 কোটি 84 লক্ষ 17 হাজার টাকার ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে ঋণের নামে ইসলামী ব্যাংকের 363 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, নাবিল গ্রুপের এমডি আমিনুল ইসলাম সহ 43 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 363 কোটি টাকা বিতরণপূর্বক আত্মসাৎ এবং উক্ত অর্থের উৎস ও প্রকৃতি গোপন করার জন্য স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে একটি মামলা রুজু হয়েছে। এদিন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের বিরুদ্ধে 28 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরও একটি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। আগামী সপ্তাহে প্রকাশ হতে যাচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধিত বিধিমালার গেজেট। এতে সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সব ধরনের কেনাকাটা হবে ইজিপির মাধ্যমে অনলাইনে। বুধবার বিকেলে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় নতুন 7টি প্রকল্প যোগ করে মোট 13টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আর সভায় পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, দেশি বিদেশি স্বার্থনীতি গোষ্ঠীর যোগসাজশে প্রকল্প ব্যয় বেড়ে যায়, আর এই নিয়ে গবেষণা হওয়া জরুরি। উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, খুলনা পানি সরবরাহ প্রকল্প, নেস্কো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ সহ 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এই অর্থ বছরে পরিকল্পনা বিভাগে প্রকল্পগুলো নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, আগামী সপ্তাহে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধিত বিধিমালার গ্যাজেট প্রকাশিত হবে। বাতিল হচ্ছে দরপত্রে 10% কম বা বেশি শর্ত। সুযোগ পাবেন ছোট ঠিকাদাররাও। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, যেটা হলো সরকারি ক্রয় নীতি, যেটা আমরা পাশ করে ফেলেছি, সেটা হলো এখন থেকে সব প্রকল্প ইজিপি মানে সব টেন্ডার
সব টেন্ডার একদম নিম্নতম উপজেলা পর্যায় থেকে আরম্ভ করে বড় প্রকল্পগুলি সবই অনলাইনে হবে। তিনি আরও বলেন, বিগত সময়ে বেশ কয়েকটি বড় প্রকল্পে ঋণের বিষয়ে জোড়াতালি দিয়ে কাজ করায় প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। অযথা ঋণের বোঝা বাড়িয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না সরকার। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না, তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কি করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে এডিপি বাস্তবায়ন 2.5% মতো কমেছে। এর অগ্রগতির লক্ষ্যে কাজ করছে তার মন্ত্রণালয়। এখন যা করা হয়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। জমে উঠেছে এশিয়া কাপের বি গ্রুপের লড়াই। বাংলাদেশ, শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান, কে যাবে সুপার 4-এ? দারুণ ছন্দে থাকা নাসুম আহমেদ জানিয়েছেন, সমীকরণ নয়, বাংলাদেশ ভাবতে চায় নিজেদের নিয়ে। তবে আবুধাবির মতো দুবাইয়ের গরমও অস্বস্তিতে রাখবে টিম টাইগার্সকে। আরব আমিরাত থেকে শুভদেব রাতের রিপোর্ট। আবুধাবিতে প্রচন্ড গরম, সেই গরম থেকে বাঁচতে গত ম্যাচে সেরা ক্রিকেটার নাসুম আহমেদের সে কি দূর। আবুধাবি থেকে দুবাই পৌঁছালো টিম টাইগার্স। যাওয়ার আগে নাসুম জানালেন, সমীকরণ নয়, তাদের চোখ নিজেদের পরিকল্পনায়। আমার টিমের যখন যাকে প্রয়োজন, এটা হতে পারে আমাদের টিম প্ল্যানিং বা ট্যাকটিক্সও হতে পারে এগেনস্ট টিম নিয়ে। তো ওইটার কারণে তো ওইগুলো নিয়ে আমরা কোনো আপ অ্যান্ড ডাউনে আমরা মেন্টালি সবসময় রেডি থাকি, যে যখন খেলবে তখন ভালো খেলারই চেষ্টা করি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যারিয়ারে মোট 5 বার, শেষ 2 ম্যাচে 2 বারই ম্যাচ সেরা হয়েছেন বাহাতি এই স্পিনার। একটা চাপ নিয়েই যোগ দিয়েছিলেন এশিয়া কাপে। আফগানিস্তানকে হারিয়ে দলও বেশ ফুরফুরে, সাথে নাসুম। কালকের জন্য একটু বেশি স্পেশাল, কালকে আমাদের ডুয়েট ম্যাচ ছিল, তো এটা কালকের জন্য একটু বেশি স্পেশাল। এশিয়া কাপে চোখ রাখতে হবে গ্রুপ পর্বে আফগান লঙ্কা দ্বৈরথে। আফগানিস্তান শ্রীলঙ্কার কাছে পরাজিত হলে বাংলাদেশ কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে, আর শ্রীলঙ্কাকে আফগানরা 50 বল কিংবা 65 রানে হারালে উঠে যাবে টিম টাইগার্স। যারা ভালো খেলবে ওরাই জিতবে। স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেটা লেখা আছে কপালে ওইটাই হবে, তো আমরা এটা নিয়ে এত ভাবতেছি না, যা হবার তাই। দুবাইয়ে পৌঁছে এদিন বিশ্রামের সময় কাটাবে বাংলাদেশ। হোটেল হিলটনে এবার ঘাঁটি গেড়েছে টাইগাররা। আরব আমিরাতের উঁচু উঁচু বিল্ডিং এর মতো টাইগার সমর্থকদেরও এখন স্বপ্ন বেশ উঁচুতে। লক্ষ্য স্থির, তবে তার আগে অপেক্ষা শ্রীলঙ্কা আর আফগানিস্তান ম্যাচ। সে ম্যাচে লঙ্কানরা জয় পেলে টাইগাররা নিশ্চিত করবে পরবর্তী রাউন্ড। শুভদেবনাথ, নিউজ 24, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। চ্যালেঞ্জ কাপের শিরোপা ধরে রাখতে চায় বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। অন্যদিকে অল্প দিনের প্রস্তুতি নিয়ে মারিও গোমেজের দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার ম্যাচটি শুরু হবে দুপুর 2:30টায়। চ্যালেঞ্জ কাপের মহারণে নামার আগে আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনে মুখোমুখি দুই দলের অধিনায়ক। প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা ছাপিয়ে হাতে ওঠা ট্রফি যেন জানিয়ে দিচ্ছে সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর লড়াই, যেখানে জয়ী হবে কেবল এক দল। চ্যালেঞ্জ কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস সাফল্যের আলোয় ভাসতে ভাসতেই নতুন মৌসুমে নামছে তারা। লক্ষ্য একটাই, আবারও শিরোপা নিজেদের ঘরে তোলা। সেই স্বপ্ন পূরণে অধিনায়ক তপু বর্মন চান নতুন কোচকেও প্রথমবারের মতো গর্বের মুকুট পরাতে। তবে মাটিতেই পা রেখে এগুতে চান বসুন্ধরা কোচ। যারা পারফরমেন্সে আগায় থাকবে এবং ধারাবাহিকভাবে পারফরমেন্স করবে, আমার কাছে মনে হয় তারা ফেভারিট থাকবে। সো ওইটার জন্য আমরা প্রস্তুত আছি এবং রেডি আছি। আমাদের ফার্স্ট অফিসিয়াল ম্যাচ, আশা করি আমরা ভালো একটা কিছু করবে এবং তাকে জয় দিয়ে উপহারটা দিতে চাই। আর Sure is pressure because if you win you are the best, if you lose you are the bad. It's normal. This is football. It's in everywhere. It's like this. About our opponents, we know that it's very good team. অন্যদিকে অল্প সময়ের প্রস্তুতি নিয়েই চ্যালেঞ্জ কাপে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সব ফুটবলারকে একসাথে পাওয়ার সুযোগ হয়েছে সীমিত সময়ের জন্য, তবে তাতে থেমে নেই সাদা কালো শিবির। তাদের ভরসা, আত্মবিশ্বাস, সেই শক্তিকেই বড় অস্ত্র বানিয়ে সেরাটা উজাড় করে দিতে চান মোহামেডানের খেলোয়াড়রা। গত বছর আমরা বসুন্ধরার সঙ্গে চ্যালেঞ্জ কাপে হারছি, আমরা চাই আগামী ম্যাচটা জিতে। আমাদের যেহেতু মোহামেডানের এই চ্যালেঞ্জ কাপটা নাই, আমরা চাচ্ছি এই চ্যালেঞ্জ কাপটা উদ্ধার করতে বসুন্ধরার কাছ থেকে। আমি এই ম্যাচটাকে লিগের প্রস্তুতি হিসেবে নিতে চাই, যদিও একটা চ্যাম্পিয়নশিপের লড়াই, বাট আমি টিমটা পেয়েছি খুব অল্প সময়। তারপরেও আত্মবিশ্বাস আছে যে ফাইনালে আমরা
শিরোপার জন্যই খেলবো। চ্যালেঞ্জ কাপের প্রথম আসরে মোহামেডানকে 3-1 গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। দ্বিতীয় আসরে শুক্রবার কুমিল্লায় আবারও দুই দলের লড়াই। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, নিউজ 24 এর সংবাদে এই ছিল হাতে থাকা আপডেটগুলো। এরপর রাত 11টায় জনতন্ত্র গণতন্ত্র দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।